মধ্যরাত, ঘড়ির কাঁটা আপাতত এখন 12:30টার ঘরে। পুরো শহরটা ঘুমিয়ে আছে। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে কুকুর ডাকার প্রতিধ্বনি। তার সাথে আবার ভেসে আসছে হয়তো বাড়িতে থাকা গার্ডদের মাঝে কোনো গার্ড গান শুনছে, তাও আবার বিরহের গান। তাদের নেতা সাহেবের আজকে বাসর রাত, আর তারা শুনছে বিরহের গান। কথায় রোমান্টিক গান ছাড়বে তা না করে বিরহের গান প্লে করেছে। মনে হয় বড়সড় ধরনের ছ্যাঁকা খেয়েছে মানুষটা। আহারে, বেচারার মনে কত কষ্ট। জাহিন আর অয়ন্তী তাদের রুমে আসে। অয়ন্তী রুমে ঢুকে বিছানার পাশের এক কোণে গিয়ে দাঁড়ায়। জাহিন দরজার ছিটকিনি লাগিয়ে অয়ন্তীর দিকে ফিরে বলে, আপনি ফ্রেশ হবেন? অয়ন্তী মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। জাহিন পুনরায় বলে, তাহলে আপনি আগে ওয়াশরুমে যান, পরে আমি যাব। অয়ন্তী তড়িৎ বেগে বলে, না না, আপনি আগে যান, কারণ আমার এসব গয়নাগুলো আগে খুলতে হবে। ও আচ্ছা। জাহিন আলমারি খুলে টি শার্ট ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে যায়। অয়ন্তী দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়ে মাথা থেকে দোপাট্টা খুলে একে একে সব গয়নাগুলো খুলে রাখে। হাতের চুড়িগুলো একে একে খুলে ড্রেসিং টেবিলের উপরে রাখে। কিন্তু বিপত্তি ঘটল কোমরের কোমরবন্ধি খুলতে গিয়ে। হাজার চেষ্টা করেও কোমরবন্ধির প্যাচটা খুলতে পারছে না অয়ন্তী। তার উপরে শাড়ির সুতো আটকে গেছে কোমরবন্ধি আটকানোর মাঝে, যার জন্য খোলাটা আরো জটিল হয়ে গেছে অয়ন্তীর কাছে। জাহিন ওয়াশরুম থেকে বের হয়ে অয়ন্তীর কোমরবন্ধির সাথে যুদ্ধ করা দেখেও কিছু বলেনি, কিন্তু এখন মনে হচ্ছে অয়ন্তীকে সাহায্য করার দরকার। না হলে এই মেয়ে সারা রাতও খুলতে পারবে না এই কোমরবন্ধি। জাহিন ধীর পায়ে হেঁটে অনেকটা দূরত্ব রেখে অয়ন্তীর পেছনে গিয়ে দাঁড়ায়। অয়ন্তী আয়নাতে জাহিনের প্রতিবিম্ব দেখে থেমে যায়। জাহিন গলা ঝেড়ে বলল, আমি সাহায্য করব। অয়ন্তী আস্তে করে বলে, আচ্ছা। জাহিন অয়ন্তীর কাছ থেকে অনুমতি পেয়ে এগিয়ে যায় অয়ন্তীর দিকে। অয়ন্তীর নিজের চোখ জোড়া বন্ধ করে রেখেছে। জাহিন অয়ন্তীর কোমরে পরিহিত কোমর বন্ধনীতে হাত রাখল। জাহিনের শীতল হাতের স্পর্শ অয়ন্তীর উন্মুক্ত কোমরে ছুঁতেই অয়ন্তী নিজের ঠোঁট কামড়ে ধরে। সারা শরীরে এক অদ্ভুত এক শিহরণ বয়ে যাচ্ছে, যেটা অয়ন্তীর কাছে একেবারে নতুন অনুভূতি। জাহিন শত চেষ্টা করেও খুলতে পারল না। চোখ মুখে ফুটে উঠেছে বিরক্তির ছাপ। এত শক্ত কেন এই জিনিসটা? জাহিন হাল ছেড়ে দিল। হাত দিয়ে এটা কোনো মতে খোলা সম্ভব নয়, উল্টো হাতে ব্যথা পাবে। জাহিন সোজা হয়ে দাঁড়িয়ে আয়নার দিকে তাকাতেই থমকে যায় অয়ন্তীর লজ্জারাঙ্গা মুখখানা দেখে। জাহিন মন্ত্রমুগ্ধ ন্যায় তাকিয়ে রইল অয়ন্তীর দিকে ঘোর লাগা চোখে। নারীদের লজ্জা পেলে কি এতটাই অপূর্ব লাগে, নাকি অয়ন্তীর ক্ষেত্রেই এটা? সেটা জাহিনের অজানা। হয়তো প্রত্যেক পুরুষের কাছে তার একান্ত নারীর সব কিছুই ভালো লাগে। জাহিনের সারা শব্দ না পেয়ে অয়ন্তী চোখ মেলে তাকায়। আয়নায় পড়ে থাকা জাহিনের প্রতিবিম্ব দেখে অয়ন্তী হকচকিয়ে উঠল। অয়ন্তী নজর সরিয়ে নিয়ে নিচু গলায় বলে, খুলতে পারেননি? জাহিনের ঘোর কাটল। নিজের স্থান পরিবর্তন করে বলল, আসলে চৌকাঠটা খুব শক্ত, তাই খুলতে পারেনি। অয়ন্তী ক্ষীণ গলায় বলে, তাহলে কি করবো এবার? জাহিন আচমকা অয়ন্তীর বাহু ধরে টেনে অয়ন্তীকে একটা চেয়ারে সামনে এনে দাঁড় করিয়ে বলে, এখানে দাঁড়ান, আমি 5 সেকেন্ডের মধ্যে খুলে দিচ্ছি। অয়ন্তী অবাক চোখে জাহিনের দিকে তাকায়। এই লোক এতক্ষণ সময় নিয়ে খুলতে পারল না, সেই লোক এখন বলছে 5 সেকেন্ডের মধ্যে খুলে দিবে। কি করে? জাহিন সোজা চেয়ারে গিয়ে বসে আর বলে, কোমর বন্ধনের প্যাচটা শাড়ির উপরে আনুন।
অয়ন্তী নির্বাক ভঙ্গিতে জাহিনের দিকে তাকায়। জাহিন কি বলছে কিছুই বুঝতে পারছে না, আর কি করতেই বা চাইছে। জাহিন অয়ন্তীর চেহারা দেখে বলে, থাক, আপনাকে কিছু করতে হবে না। কথাটা বলে জাহিন আবারও হাত দিল বন্ধনীটার উপরে। অয়ন্তী নিজের ভাবনায় ডুবে আছে। এটা ভেবে হয়তো জাহিন কোমর বন্দির এতক্ষণ বন্দিটা খোলার চেষ্টা করতেই মনে হয় জাহিনের কোমর ধরে গেছে, তাই হয়তো চেয়ারে বসে এখন খোলার চেষ্টা করবে। কিন্তু হঠাৎ অয়ন্তীর অনুভব করতে পারল জাহিনের নরম ভেজা ঠোঁটের স্পর্শ তার উন্মুক্ত কোমরে। অয়ন্তীর সর্বাঙ্গ কেঁপে ওঠে। চোখের পাতা বন্ধ করে দু হাত দিয়ে খামচে ধরে শাড়ির অংশ। জাহিন দাঁত দিয়ে চৌকাঠটা খুলে কোমর থেকে বন্দিটা খুলে দিয়ে বলে, হয়ে গেছে। অয়ন্তী হাফ ছেড়ে বাসে, আর এদিকে সেদিকে না তাকিয়ে কোনো মতে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। জাহিন হতভম্ব হয়ে চেয়ারে বসে থেকে অয়ন্তীর কার্যক্রমগুলো দেখলো। হঠাৎ করে মেয়েটার হলো কি? এতক্ষণ তো ঠিকই ছিল। কিন্তু পরক্ষণে বুঝতে পারলো অয়ন্তীর এমন অদ্ভুত আচরণের মূল কারণ। না চাইতেই জাহিনের ঠোঁটের কোণ প্রশস্ত হয়ে উঠল। অয়ন্তী ওয়াশরুমে ঢুকে বুকের মাঝে হাত চেপে ধরে দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়ল। বুকটা এখনো ধকপুক ধুকপুক করছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। হাত পা অবশ হয়ে আসছে তার। অয়ন্তী কাপা হাতে জাহিনের ঠোঁট ছুঁয়ে যাওয়া জায়গায় হাত রাখে। এখনো মনে হচ্ছে কোমরে হালকা ভেজা ভেজা উষ্ণতা মিশে আছে। এখন জাহিনের নরম ঠোঁটের ছোঁয়া অনুভব করতে পারছে অয়ন্তী। প্রথমবারের মতো কোনো পুরুষের ঠোঁটের ছোঁয়া পেয়েছে অয়ন্তী, তাই এতটা উত্তেজিত হয়ে পড়েছে। প্রায় 20 মিনিট সময় লাগিয়ে অয়ন্তী ওয়াশরুম থেকে বের হলো। ওয়াশরুম থেকে বের হতেই জাহিনের দিকে নজর পড়ল অয়ন্তীর। আগের জায়গাতেই জাহিন বসে আছে, তবে কোমরের উপরে ল্যাপটপ নিয়ে। জাহিন অয়ন্তীর উপস্থিতি টের পেয়ে ল্যাপটপের উপরে নজর রেখে বলে, শুভপূর্ণ অয়ন্তী, অনেক ধকল গেছে আপনার উপর দিয়ে আজকে। অয়ন্তী নিচু গলায় বলে, আপনি ঘুমোবেন না? আপনার উপর দিয়েও তো অনেক ধকল গেছে। একটু পরে ঘুমাবো, আপনি ঘুমিয়ে পড়ুন। অয়ন্তীর বড্ড অস্বস্তিতা কাজ করছে মনের ভেতরে। এই ফুল দিয়ে সাজানো খাটে তার ঘুম হবে না, এটা সে শিওর। আর তার উপরে জাহিন এই ঘরে। অয়ন্তী চুপচাপ গিয়ে বিছানাতে বসে, কিন্তু না শুয়ে বিছানায় বসে থেকে পা দুটো দুলাতে থাকে। দৃষ্টি তার এলোমেলো, বারবার জাহিনের দিকে আর চোখে তাকাচ্ছে। জাহিনও আর চোখে অয়ন্তীর দিকে তাকাচ্ছে। সম্পূর্ণ মেকআপ বিহীন মুখ, কোমর পর্যন্ত চুলগুলো ছেড়ে দিয়েছে। অয়ন্তীর এমন রূপ দেখে জাহিনের বুকটা ধক করে ওঠে। মেয়েদের এভাবে এত সুন্দর লাগে, তাহলে কেন এসব হাবিজাবি মুখে লাগাতে যায়? আগের তুলনায় জাহিনের কাছে মনে হচ্ছে অয়ন্তীকে এখন বেশি সুন্দর আর স্নিগ্ধ লাগছে। জাহিন অয়ন্তীর অস্থিরতার কারণ বুঝতে পেরে গলা খাকরে দিয়ে বলে, ভয় পাওয়ার মতো কিছু হবে না, আপনি নিশ্চিন্তে ঘুমান। অয়ন্তী জাহিনের কথা শুনে হক চকিয়ে উঠল আর বলল, মানে? জাহিন এবার সরাসরি অয়ন্তীর দিকে দৃষ্টিপাত করে বলে, দেখুন অয়ন্তী, আপনি যথেষ্ট ম্যাচিউরড একজন মেয়ে, এতটুকু বুঝতে পেরেছে আমি এই 2 দিনেই। তাই আমি আপনাকে সরাসরি কথাটা বলছি। আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই আমি জানি আমাদের বিয়েটা অ্যাক্সিডেন্টলি হয়েছে, কিন্তু এই বিয়েটা আমি মন থেকে মেনে নিয়েছি। তবে আমার জাহিন থামে। অয়ন্তীর আগ্রহের সহিত জাহিনের দিকে তাকিয়ে আছে জাহিনের পরবর্তী কথাটা শোনার জন্য। জাহিন আবারও বলে, আমার মনে হয় আমাদের দুজনকে সময় দেওয়া দরকার। অনেকগুলো বসন্ত পার করার ইচ্ছা আছে আমার আপনার সঙ্গে, কিন্তু তার আগে না হয় এই পবিত্র সম্পর্কটাতে প্রণয়ের সূচনা ঘটুক, তারপর না হয় পূর্ণতা পাক। অয়ন্তী মাথা নিচু করে নেয়, থুতনি গিয়ে ঠেকে চিবুক বরাবর। জাহিনের কথাটা শুনে এতক্ষণে মনের ভেতরে যত সংকোচ, ভয়, অস্থিরতা, জড়তা ছিল তা একটু হলেও কমেছে অয়ন্তীর। জাহিন পুনরায় বলে, শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। অয়ন্তী বিছানার উপর পা তুলে শাড়িটা ভালো করে ঠিকঠাক করে গায়ে জড়িয়ে নিয়ে কাত হয়ে শুয়ে পড়ে। জাহিনও নিজের কাজে মনোযোগ দেয়। সকাল 10:30টার দিকে একটা মিটিং আছে নির্বাচন অফিসে, তাই সব ডকুমেন্ট চেক করছে। সারাদিন এত কিছুর মাঝে
কাজ করার সুযোগ পায়নি, তাই এখন করতে হচ্ছে। রাতের আধার কেটে ধরণীর বুকে আলো ফুটেছে। অয়ন্তীর চোখ ছোট ছোট করে তাকিয়ে কিছুক্ষণ শুয়ে থাকে, কিন্তু কিছু একটা মনে পড়তেই শোয়া থেকে এক প্রকার লাফিয়ে উঠে বসে। পুরো ঘরটা নজর বুলিয়ে নেয়, কিন্তু জাহিনের কোনো অস্তিত্ব খুঁজে পায় না। অয়ন্তী বিছানার পাশটার দিকে তাকিয়ে বুঝতে পারে জাহিন রাতে বিছানায় শয়নি, সারা রাত চেয়ারেই বসে কাটিয়ে দিয়েছে। অয়ন্তীর খারাপ লাগলো, তার জন্য সারা রাত জাহিন এতটা কষ্ট ভোগ করেছে। অয়ন্তী দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে সবে মাত্র 7:30 বাজে। এত সকালবেলা লোকটা গেল কোথায়? এমন সময় দরজায় কড়া নেড়ে যারা বলে, ভাবি উঠেছো? অয়ন্তী তাড়াতাড়ি বেড থেকে নেমে বলে। হ্যাঁ যারা, উঠেছি। যারা দরজা খুলে ভেতরে প্রবেশ করে হাতে একটা শাড়ি নিয়ে বলে, ভাবি এই শাড়িটা পরে ফ্রেশ হয়ে নাও। শাড়ি তো আমার অনেক আছে, কিন্তু এখন আবার নতুন কেন? এত কিছু তো জানি না, মা আমাকে দিয়ে পাঠালো। অয়ন্তী যারার কাছ থেকে শাড়িটা নিয়ে বলে। ও আচ্ছা, বলছিলাম অয়ন্তী কথাটা বলতে গিয়েও থেমে যায়। যারা ভ্রু কুঁচকে বলে, কিছু বলবে? আসলে তোমার ভাইয়া কোথায়? ও ভাইয়া জগিং করতে বেরিয়েছে। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি একটু পর আবারও এসে তোমাকে নিচে নিয়ে যাব। আচ্ছা। যারা চলে যায়, কিন্তু অয়ন্তী ভাবনায় পড়ে যায় এখন কি শাওয়ার নেবে নাকি শুধু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেবে। শাওয়ার নেওয়ার মতো তো কিছুই হয়নি রাতে, কিন্তু বাইরের মানুষ তো আর সেটা জানে না। তাই অয়ন্তী সিদ্ধান্ত নিল সে একেবারে শাওয়ার নিয়েই বের হবে, কিন্তু তার আগে বিছানাটা পরিষ্কার করতে হবে। অয়ন্তী ফুল সহ চাদরটা তুলে নতুন একটা চাদর বিছিয়ে দিল, কিন্তু রুমের ভেতরে কোনো ঝাড়ু না পাওয়াতে রুমটা আর ঝাড়ু দিতে পারল না। তাই অয়ন্তী শুধু চাদরটা বিছিয়ে চলে গেল ওয়াশরুমে। ভেজা চুলগুলো ঝাড়তে ঝাড়তে অয়ন্তী ওয়াশরুম থেকে বের হয়ে সোজা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো, কিন্তু ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকাতেই অয়ন্তী চমকে যায় জাহিনকে দেখে। জাহিন সোফায় বসে আছে আর তার দিকে মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। জাহিন কপালের বিন্দু বিন্দু ঘাম জমে আছে জগিং করার জন্য। অয়ন্তী লজ্জা পেয়ে আয়নার দিক থেকে দৃষ্টি সরিয়ে মাথা নিচু করে নেয়। তার বড্ড লজ্জা লাগছে জাহিনের এমন চাহনি দেখে। এমনভাবে তাকায় কেন লোকটা? জাহিনের তাকানোর মাঝেই কেন জানি একটা অন্যরকম শীতলতা অনুভব করে অয়ন্তী, আর সারা শরীর বয়ে যায় এক নাম না জানা শিহরণ। জাহিন শুকনো ঢোক গিলে আনমনেই নিজের ডান হাতটা বুকের বাঁ পাশে এনে রাখে। অনুভব করে হাড়ের গতি স্বাভাবিকের চেয়ে বেশি। এভাবে লাফাচ্ছে কেন হাতটা? এতক্ষণ তো স্বাভাবিক ছিল, তবে কি অয়ন্তীকে এমন আবেগময়ী অবস্থায় দেখে তার হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে গেল? সে কি প্রেমে পড়ে যাচ্ছে অয়ন্তীর? কিন্তু এত জলদি কি করে একটা মেয়ের প্রেমে পড়ে যেতে পারে একজন পুরুষ? সেই ব্যাপারটা জাহিন বুঝতে পারছে না। জাহিন জোরে নিঃশ্বাস ছেড়ে বসা থেকে উঠে টাওয়াল নিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। জাহিন চলে যেতেই এতক্ষণে আটকে রাখা শ্বাসটা অয়ন্তী ছাড়ে। নিঃসত্তাকে স্বাভাবিক করে নিয়ে নিজেকে পরিপাটি করে যত দ্রুত সম্ভব এই ঘর থেকে বের হতে হবে, না হলে আবারও এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হতে হবে তাকে, যেটা অয়ন্তীকে বড্ড পীড়া দেয়। যারা আসেনি নতুন বউকে নিতে, বরং এসেছে রুনা আক্তার অয়ন্তীকে নিতে। যারা আসবে কি করে? সে তো শকের মাঝে আছে যখন জানতে পেরেছে নুহাস এসেছে গতকাল রাত্রে। যারা গতকাল রাত্রে দেখেছিল নুহাসের ঘরে বাতি জ্বলছিল, কিন্তু বাতি জ্বালা দেখে ভেবেছিল সারাফ যেহেতু আজকে রাত্রে এখানে থাকবে তাই হয়তো লাইট জ্বলছিল। কিন্তু সারাফের মুখে যখন নুহাসের আসার কথাটা শুনল তখন যারা স্বস্তিভীত হয়ে যায়। প্রায় 10 দিন হয়ে গেছে নুহাসকে দেখেনি, এমনকি গলার স্বরও শুনেনি। সেই মানুষটা গতকাল রাতে এসেছে আর সে টেরও পায়নি। সারাফ যারাকে পর্যবেক্ষণ করে বলে, কি রে চারা, নুহাস পল্লী যে গতকাল রাত্রে এসেছে সেটা কি তুমি জানতেন না যে এখন এভাবে রিয়াক্ট করলে? যারা কিছু বলে না, চুপচাপ সোফায় বসে থেকে সিঁড়ির দিকে দৃষ্টিপাত করে রেখেছে। এমন সময় অয়ন্তীকে নিয়ে নিচে নামেন রুনা আক্তার।
অয়ন্তীকে নিয়ে সোজা কিচেনে যান। জোহরা বেগম অয়ন্তীকে দেখে বলেন, বাহ, খুব মিষ্টি দেখতে লাগছে আমার বৌমাকে। রুনা আক্তার মজার ছলে বলেন। দেখতে হবে না কার পছন্দ? জোহরা বেগম হেসে ফেলেন আর অয়ন্তীকে বলেন, এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো তোমার মা? না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। অসুবিধা হলে নির্দ্বিধায় আমাকে বলবে, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। অয়ন্তীর মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। জোহরা বেগম পুনরায় বলেন, আমাদের বাড়িতে একটা নিয়ম আছে অয়ন্তী, বাড়ির নতুন বউ বাসর রাতের পরের দিন সকালে নিজের হাতে সবার পাতে খাবার পরিবেশন করবে, কিন্তু তুমি শুধু পায়েসটা পরিবেশন করবে। পারবে না এটা করতে? পারবো মা। প্রায় 10 মিনিট পর নুহাস নিচে নামে। যারাকে সোফায় বসা দেখে থমকে যায়। আজ 10 দিন পর মেয়েটিকে চোখের দেখা দেখতে পেরেছে নুহাস। এতদিন বুকের ভেতরে যে শূন্যতাটা অনুভব করে এসেছিল সেটা যেন নিমিষেই পূর্ণ হয়ে গেল। এদিকে যারাও নির্মিষ ভঙ্গিতে নুহাসের দিকে তাকিয়ে আছে। সামনে থাকা মানুষটা কেন তাকে এভাবে প্রতিনিয়ত যন্ত্রণা দিয়েই যাচ্ছে? তার একটুও মায়া জন্মায় না যারার প্রতি? এতটা কঠিন হৃদয়ের মানুষ কেন লোকটি? যারা এসব ভেবে নিজের ঠোঁট আঁকড়ে ধরে চোখে দুটো টলমল করছে জলে। চোখের পলক ফেললেই হয়তো গড়িয়ে পড়বে নোনা জলটুকু। সারাপ একবার নুহাসের দিকে তো আরেকবার যারার দিকে তাকায়। সারাপ পরিস্থিতি সামলে দিতে কিছু বলতে নিবে, তখনই যারা বসা থেকে উঠে এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে যায়। নুহাস চোখ বন্ধ করে তপ্ত নিঃশ্বাস ছাড়ে। যারার মুখে স্পষ্ট ফুটে উঠেছে বিরহের যন্ত্রণা, কিন্তু নুহাস অসহায়, চাইলেও সে কিছু করতে পারবে না। এই বিরহের যন্ত্রণা সে শুধু চোখেই দেখে যেতে পারবে, কমাতে পারবে না। সারাফ নুহাসের কাছে এসে নুহাসের কাঁধে হাত রেখে সরল গলায় বলে, আর কতদিন নিজেকে ধরে রাখবে নুহাস? যারাকে এভাবে কষ্ট না দিলে কি হয় না? ও তোকে সত্যি মন থেকে ভালোবাসে। নুহাস আস্তে করে বলে, জানি। তাহলে কেন এভাবে কষ্ট দিচ্ছিস মেয়েটাকে? নিজের করে নে না ওকে নুহাস। ভবিষ্যতে কি হবে এটা নিয়ে পড়ে থাকলে বর্তমানটা ধ্বংস হয়ে যাবে। কি ধ্বংস হয়ে যাবে? জাহিনের গম্ভীর গলার স্বর শুনে সারাফ আর নুহাস চমকে উঠে একে অন্যের দিকে চোখ বড় বড় করে তাকায়। এটা ভেবে জাহিন কিছু শুনে ফেলেনি তো? দুজনকে চুপ থাকতে দেখে জাহিন আবার বলে, কি ধ্বংস হয়ে যাওয়ার কথা বলছিলে তোরা? সারাফ মেকি হেসে বলে, আর বলো না ভাইয়া, আসলে ওকে বোঝাচ্ছিলাম যে শুধু রাজনীতি নিয়ে পড়ে থেকে জীবনটা ধ্বংস করে দিস না, একটু এন্টারটেইনমেন্ট লাগে জীবনে। জাহিন সন্দেহের নজরে তাকিয়ে বলে, তাই বলছে? জাহিন আর ভেতরে না গিয়ে বলে, আচ্ছা যাই হোক, নুহাস ব্রেকফাস্ট করে নেয়, তাড়াতাড়ি বের হতে হবে আমাদের। এমন সময় জহুরা বেগম বলেন, কোথায় যাওয়ার কথা বলছিস তুই জাহিন? জাহিন সোফায় বসতে বসতে বলে, নির্বাচন অফিসে একটা মিটিং আছে মা। আজকে কোনো মিটিং ফিটিংয়ে যেতে হবে না, আজকে বৌমাকে নিয়ে ওদের বাড়িতে যাবি। সমস্যা নেই, ওনাকে ওনার বাড়িতে দিয়ে আসবো আমি। জহুরা বেগম কপট রাগ দেখিয়ে বলে, দিয়ে আসবি মানে? তুই থাকবি না ওখানে? শিওর বলতে পারছি না, কাজ আছে আমার। তোর কাজটা আজকের জন্য বন্ধ। পারলে এইসব রাজনীতি করাই বন্ধ করে দে। যেই কাজের জন্য নিজের স্ত্রীকে সময় দিতে পারবি না, সেই কাজ না করাই উত্তম। আজকে ওই বাড়িতে গিয়ে রাতে থাকবি, এটাই শেষ কথা আমার। জাহিন কথা বাড়াতে চায় না মায়ের সাথে, তাই বলে, ঠিক আছে, সময় আসো, দেখা যাবে। এবার নাস্তা দাও, দেরি হচ্ছে আমাদের। দিচ্ছি। জহুরা বেগম কিচেনে চলে যায়। আড়াল থেকে অয়ন্তী জাহিনের বলা প্রত্যেকটা কথা শুনে মনটা খারাপ হয়ে যায়। জাহিন যদি ওখানে গিয়ে রাতে না থাকে তাহলে তো মানুষজন খুব খারাপ ভাববে। গ্রামের মানুষ তো তালকে তিল বানাতে একটুও সময় নেবে না। কি করে অয়ন্তী জাহিনকে রাজি করাবে ওখানে রাতটা থাকার জন্য?
নির্বাচন অফিসে এসে পৌঁছায় জাহিন। নির্বাচন অফিসের ভেতরে ঢুকে সোজা মিটিং রুমে প্রবেশ করে জাহিন। মিটিং রুমের মাঝ বরাবর লম্বা একটা টেবিল ফেলে রেখেছে, তার দুই পাশে নেতাকর্মীদের জন্য আরামদায়ক চেয়ার রাখা। সকল নেতাকর্মীরা অনেক আগেই চলে এসেছে, শুধু জাহিনের আসতে একটু দেরি হয়ে গেল। জাহিনকে দেখে নির্বাচন কমিশনার রশিদ আহমেদ বলেন, আরে জাহিন, চলে এসেছো, বসো বসো, তোমার অপেক্ষায় ছিলাম আমরা এতক্ষণ। জাহিন সোজা গিয়ে নিজের চেয়ারে বসতেই খলিল তালুকদার ঠাট্টা করে বলেন, আসলে নতুন বিয়ে হয়েছে তো, তাই একটু সময়টা মেনটেন করতে পারছে না, তাই না জাহিন? আর তার উপরে নতুন বউকে ছেড়ে কি আসা যায় বলুন? জাহিন ছোট ছোট চোখ করে খলিল তালুকদারের দিকে তাকিয়ে থেকে নিজের হাত ঘড়ির সময় দেখে গম্ভীর গলায় বলে, এখনো 10:30 বাজতে আরো 3 মিনিট বাকি আছে ঘড়িতে। আর রেলের সময় মেনটেন করার কথা, আমি সময়টা খুব ভালো করে মেনটেন করতে জানি মেয়র সাহেব, হোক সেটা বিয়ের আগে কিংবা পরে। আর আপনারও সময় মতো মুখে লাগামানো দরকার, কারণ এই বয়সে আপনার মুখে এসব কথা মানায় না। রশিদ আহমেদ পরিস্থিতির অবনতি যাতে না হয় তার আগেই বলেন, আচ্ছা আচ্ছা, এইসব কথা বাদ দেন, এখন কাজের কথায় আসা যাক। সব নেতাকর্মীরা নড়ে চড়ে বসলেন। রশিদ আহমেদ আবার বলা শুরু করেন, নির্বাচন কিন্তু দোরগোড়ায়, আর 3 মাস পরে কিন্তু নির্বাচন। আর এবারের নির্বাচনটা তো একটু বেশি আলোড়ন সৃষ্টি করবে যখন জানতে পারবে জননেতা জাহিন মেয়র পদে দাঁড়াচ্ছে। খলিল তালুকদার তুচ্ছ গলায় বলেন, এখানে আলোড়ন সৃষ্টি হওয়ার কি আছে? আমি ঠিক সেটা বুঝতে পারলাম না। রশিদ আহমেদ বলেন, অবশ্যই আলোড়ন সৃষ্টি হবে, কারণ এই প্রথম কোনো তরুণ নেতাদের মাঝে কেউ একজন মেয়র পদে দাঁড়াচ্ছে। নেতা কর্মীদের মাঝ থেকে একজন বিদ্রূপের স্বরে বলেন, শুধু দাঁড়ালেই তো হবে না, জনগণ সেটা গ্রহণ করবে কিনা সেটাও দেখতে হবে। খলিল তালুকদার এই কথায় সায় দিয়ে বলেন, একদম ঠিক বলেছেন। আর একজন অভিজ্ঞ নেতা যেটা বুঝতে পারবে, সেটা নিশ্চয় নব্য নেতারা বুঝতে পারবে না, আমার ধারণা। জাহিন চুপচাপ বসে সবার কথা শুনছে। কেউ জাহিনের পক্ষে কথা বলছে তো কেউ আবার জাহিনের বিরুদ্ধে কথা বলছে। রশিদ আহমেদ সবাইকে উদ্দেশ্য করে বলেন, জাহিন নিজ যোগ্যতায় মেয়র পদে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে। আর রইল অভিজ্ঞতার কথা, আমার মনে হয় প্রবীণ নেতাদের থেকে এখনকার নবীন নেতারাও কম বিচক্ষণ নয়। আর জনগণদের উপরে ছেড়ে দেন, তারা কাদের চায়, প্রবীণ নেতাদের নাকি নবীন নেতাদের? কেউ আর এই বিষয়ে কথা বলে না। খলিল তালুকদার দাঁতে দাঁত চেপে পুরো মিটিংটা শেষ করলো। যারা জানালার পাশে দাঁড়িয়ে গ্রিলের উপরে হাত রেখে নির্মিষ ভঙ্গিতে বাহিরের দিকে তাকিয়ে আছে আর বারবার দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে, আখি যুগলের কান্নিসে জমে আছে নোনা জল। অনেকটা সময় কান্না করার পর এখন মনে হচ্ছে বুকের ভেতরের থেকে একটা চাপা কষ্ট একটু হলেও কমেছে। হঠাৎ করে যারার নজর পড়ে আম গাছটার একটা ডালে দুটা নাম না জানা হলদে পাখি বসে রয়েছে। দেখেই মনে হচ্ছে পাখি দুটো কপত কপুতি হবে। একজন আরেকজনের পেছন পেছন গিয়ে ডালে বসছে। হয়তো ছেলে পাখিটা মেয়ে পাখিটার পেছন পেছন ডানা ঝাপটে যাচ্ছে আর মেয়ে পাখিটা হয়তো তার উপভোগ করছে। অজান্তেই যারার উষ্ঠদয়ের কোণে হাসি ফুটে ওঠে। আচ্ছা, তার পেছন পেছন কেন নুহাস ঘুরে না এভাবে? যদি নুহাস তার পেছনে পেছনে ঘুরতো তাহলে যারা সেই সুন্দর মুহূর্তটা উপভোগ করতে পারত। কিন্তু নুহাস তো তাকে ভালোই বাসে না, বারবার তাকে ইগনোর করে যায়। নুহাসের তার প্রতি কি একটুও মায়া জন্মায় না? নাকি সে সব মেয়েদের মতো এতটা সুন্দর না বলে নুহাস তাকে পছন্দ করে না? আচ্ছা, ভালোবাসায় কি সৌন্দর্যটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয় নাকি নিজের মনটা? কোনটা? যারা তো নুহাসকে মন থেকে ভালোবেসে নিজের ছোট্ট হৃদয়টাকে তার নামে লিখেছে, সে নাম চাইলেও সে মুছতে পারবে না। যারা এসব ভেবে ডুকরে কেঁদে ওঠে আর বলে, খুব খারাপ তুমি নুহাস ভাই, খুব খারাপ। তুমি বুঝো না বোঝার ভান ধরো। আমাকে এভাবে কষ্ট দিচ্ছ তো দেখে নিও, তুমি এর চেয়েও 1000 গুণ কষ্ট ভোগ করবে। তখন আমি বুঝিয়ে দেব তোমাকে কেমন লাগে এই কষ্ট সইতে। সবাই মিটিং শেষে নির্বাচন অফিস ত্যাগ করে, কিন্তু জাহিনকে রশিদ আহমেদ থাকতে বলেন। সবাই চলে যাওয়ার পর জাহিন রশিদ আহমেদের নিজস্ব কেবিনে এসে বসে। রশিদ আহমেদ স্মিত হেসে বলেন,
বাড়ির সবাই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তোমার চাচু সে কেমন আছে? জি, ভালো আছেন। তোমার চাচু কি এখনও নিজেকে দোষারোপ করে অরহানের মৃত্যুর জন্য? জাহিন নিচু গলায় বলেন। হয়তো মনে মনে নিজেকে এখন দোষারোপ করে যাচ্ছে, কিন্তু সবার সামনে সেটা প্রকাশ করে না। জানি অরহানের মৃত্যুটা মেনে নেওয়ার মতো নয়, কিন্তু তুমি সাবধানে থেকো জাহিন। অনেকেই চায় না তুমি মেয়র পদে দাঁড়াও। সেটা আমি জানি। খলিল সাহেব কিন্তু কিছু একটা করতে পারেন জাহিন। তার চোখ মুখ দেখে যতটুকু বুঝতে পারলাম, তাই নির্বাচনের আগ পর্যন্ত সাবধানে থাকার চেষ্টা করবে। জি। এমন সময় জাহিনের ফোন বেজে ওঠে। জাহিন ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে মা কল করেছে। জাহিন কলটা না ধরে কেটে দেয়। রশিদ আহমেদ তা দেখে হেসে হেসে প্রশ্ন করেন। কি নববধূ কল করেছে নাকি? জাহিন মুস্কি হেসে বলে। না, মা কল করেছেন। তাহলে ফোনটা ধরো, হয়তো দরকারি ফোন হতে পারে। জাহিন কল রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে জহুরা বেগম রেগে বলেন। কল কেটে দিচ্ছিস কেন তুই বারবার? আর কই তুই? ও বাড়ি যাবি না অয়ন্তীকে নিয়ে? জাহিন আস্তে করে বলে। যাবো তো, ওনাকে তৈরি হয়ে থাকতে বলো, আমি আসছি। কথাটা বলে কল কেটে দেয় জাহিন। রশিদ আহমেদ বলেন। কি বলছেন তোমার মা? শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য? হুম। যাও যাও, শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসো। কথায় আছে শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি, সেই মধু গিয়ে কবজি ডুবে খেয়ে আসো। নতুন নতুন এই জামাই আদর পাবে, এরপরে কিন্তু এই জামাই আদর পাবে না। আর তোমার নতুন জীবনের জন্য শুভকামনা রইল। বউ ভাতে তো ব্যস্ততার জন্য যেতে পারলাম না, তাই ছোট একটা গিফট তোমাদের জন্য আমার তরফ থেকে। রশিদ আহমেদ ডেস্কের নিচ থেকে একটা ব্যাগ বের করে জাহিনের দিকে এগিয়ে দেয়। জাহিন তা দেখে বলে। এসবের কি দরকার ছিল শুধু শুধু? বেশি কথা বলো না তো। আর শুধু শুধু কী দরকার ছিল তাই দিয়েছি। এবার তুমি যাও জলদি, না হলে তোমার মা আবারও ফোন করে তোমার উপরে চোটপাট করা শুরু করে দিবেন না হলে। জাহিন নির্বাচন অফিস থেকে বের হয়ে গাড়িতে গিয়ে নুহাসের পাশে বসে। ড্রাইভিং সিটে নুহাস বসে আছে। নুহাস জাহিনের হাতে ব্যাগটা দেখে বলে। ব্যাগ? কিসের ব্যাগ এটা? রশিদ চাচু দিলেন, বিয়ের উপহার। ও। জাহিন পেছনের সিটে ব্যাগটা রেখে সিট বেল্ট বেঁধে মাথা সিটে হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বলে। চল এবার। নুহাস গাড়ি স্টার্ট দিয়ে বলে। মিটিং কেমন হলো? জাহিন চোখ বন্ধ অবস্থায় বলে। যেমন হওয়ার কথা ছিল। খলিল তালুকদারকে এবারও উল্টাপাল্টা কথা বলেছেন। বাদ দে নুহাস এসব কথা। নুহাস আর কোনো কথা না বলে গাড়ি চালাতে মন দেয়। জাহিন আগের ন্যায় চোখ বন্ধ করে রেখেছে। মাথা ঘুরছে হাজারটা চিন্তা। ভবিষ্যতে কি হতে চলছে সেই বিষয়ে অবগত নয়, তাই আগে থেকেই নিজেকে তৈরি করে রাখতে হবে সব পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য। হঠাৎ গাড়ি ব্রেক করাতে জাহিন সামনের দিকে ঝুঁকে পড়ে আর নুহাসকে বলে। কি হলো, এইভাবে গাড়ি ব্রেক করলি কেন? নুহাস সামনের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে বলে। বাই দেখো। জাহিন নুহাসের কথা মতো সামনের দিকে তাকায়। মেয়র খলিল তালুকদার আর তার ছেলে সাদিক তালুকদার আর তাদের দলের কয়েকজন ছেলে দাঁড়িয়ে রাস্তার কাজ করা দেখছে। যে রাস্তা 2 বছর ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে, রিক্সা কিংবা অটো এই রাস্তা দিয়ে গেলেই অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ আহত হতো, কিন্তু তারপরও মেয়র তা দেখেও কোনো পদক্ষেপ নিত না। সেই রাস্তা আজকে মেরামত হচ্ছে, তাও আবার স্বয়ং মেয়র সাহেব নিজে দাঁড়িয়ে থেকে। নুহাস জাহিনের দিকে তাকিয়ে বলে। এসব কি ভাই? জাহিন বাঁকা হেসে বলে। দাওয়াই তাহলে ভালো কাজে দিয়েছে দেখা যায়। নুহাস অবাক হয়ে বলে। মানে? মানেটা খুব সোজা। ওই দিন মেয়র সাহেব আমাদের পার্টি অফিসে এসেছিলেন, তখন একটু দাওয়াই দিয়েছিলাম ওনাকে, কিন্তু ভাবতে পারিনি দাওয়াই যে এত জলদি প্রভাব ফেলে দিবে ওনার উপর। নুহাস ভ্রু কুঁচকে বলে। কিন্তু ভাই এসব লোভ দেখানো কাজ দেখিয়ে তো অনেকে জনগণকে লোভ দেখানোর চেষ্টা করছেন। জাহিন আবারও সিটে মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ভাবলেশীন হয়ে বলে। এবার মনে হয় না জনগণকে উনি হাত করতে পারবে। 10 বছরে জনগণ ওনার সম্পর্কে যা বলছে বুঝে গেছে। নুহাস কণ্ঠে গভীরতা এঁচে বলে। এই লোক গিটগিটিকেও হার মানিয়ে দিবে। 12:30টার দিকে জাহিন শেখ বাড়িতে এসে পৌঁছায়। জাহিনকে আর নুহাসকে দেখে জহুরা বেগম বলেন। এতক্ষণে আসার সময় হলো তোদের? মেয়েটা কখন থেকে তৈরি হয়ে বসে আছে? জাহিন তপ্ত নিঃশ্বাস ফেলে বলে। জ্যামে পড়ে গেছিলাম মা, তাই দেরি হয়ে গেছে। ঠিক আছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নে যা।
জাহিন নিজের রুমে আসে, এসে দেখে বেডের উপরে লাগেজ রাখা, কিন্তু অয়ন্তী কোথায়? জাহিন ওয়াশরুম চেক করে বেলকনি চেক করে দেখে অয়ন্তী নেই। জাহিন টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখে অয়ন্তী লাগেজের চেন লাগানোর ট্রাই করছে, কিন্তু একা পারছে না। জাহিন ধীর পায়ে হেঁটে অয়ন্তীর পেছনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে চেনটা লাগিয়ে দেয়। আকস্মিক এমনটা হওয়াতে অয়ন্তী চমকে পেছনে ফিরে তাকায়। জাহিনকে নিজের এতটা কাছে দেখে অয়ন্তীর বুকটা কেঁপে ওঠে। জাহিন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে অয়ন্তীর দিকে। অয়ন্তী বেগুনি রঙের জামদানি শাড়ি পরেছে, গলায় সোনার মাঝারি সাইজের একটা হার, কানের দুল, হাতে সোনার বালা, মেকআপবিহীন মুখ, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। অয়ন্তীকে দেখতে কেমন বউ বউ লাগছে জাহিনের কাছে। আগের দিনের তুলনায় অয়ন্তীর চুলগুলো হালকা করে খপা করে রেখেছে, যার দরুন কানের সাইডের চুলগুলো গালের উপরে পড়ে রয়েছে। জাহিনের খুব ইচ্ছে করছে হাত বাড়িয়ে অয়ন্তীর চুলগুলো কানে গুজে দিতে। জাহিন নিজের ইচ্ছাটাকে সংযত করতে না পেরে ধীরে ধীরে হাতটা বাড়িয়ে নেয় অয়ন্তীর মুখের দিকে। অয়ন্তীর শ্বাস নেওয়া বন্ধ করে চোখ বন্ধ করে নেয়, দাঁতে দাঁত চেপে রেখেছে। বুকের ভেতরে মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। জাহিন তর্জনী বাড়িয়ে যেই অয়ন্তীর চুল সরাতে যাবে, এমন সময় যারা বলতে বলতে রুমে ঢুকে। ভাবি, মা তোমাদের বাড়ির সকলের জন্য যে জিনিসগুলো কিনেছিল সেগুলো না নিয়েই চলে এলে যে? বোনের কণ্ঠস্বর শুনতে পেয়ে জাহিন তড়িৎ বেগে অয়ন্তীর কাছ থেকে দূরে সরে যায়। অয়ন্তীও হকচকিয়ে যায়। জাহিন উল্টো দিকে ফিরে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। যারা ভাবি আর ভাইকে এমন অপ্রস্তুত হয়ে যেতে দেখে বোকার মতন বলে, কি হয়েছে? জাহিন কোনো কথা না বলে আলমারি থেকে নিজের পোশাক নিয়ে এক প্রকার ওয়াশরুমে পালিয়ে যায়। যারা হা হয়ে ভাইয়ের কর্মগুলো দেখলো। অয়ন্তী ঢোক গিলে নিজেকে সামলিয়ে যারাকে বলে, যারা ব্যাগগুলো আমায় দাও। অয়ন্তী যারার কাছ থেকে ব্যাগগুলো নিয়ে বিছানার উপরে রেখে দেয়। যারা নির্বিকার ভঙ্গিতে বলে, এখানে ঠিক কি হয়েছে বুঝলাম না আমি, নাকি আমি ভুল সময়ে এই ঘরে চলে আসলাম? অয়ন্তী চোখ বন্ধ করে নেয়। যারা অয়ন্তীর মুখ দেখে ঠোঁট কামড়ে হেসে বলে, আমি বরং যাই এখন ভাবি, আমার নক করে আসা উচিত ছিল। কথাটা বলে যারা দৌড়ে বের হয়ে যায়। অয়ন্তী দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বেডের উপরে ধপ করে বসে পড়ে। একটু আগে কি ঘটে গেল তার সাথে, সেটা কিভাবে যেন চোখের পলকেই ঘটে গেল।